नमस्कार बंधुरा आमी रोशनी इच्छेदारा नतून आरेकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज सोमवार। आगेर दिन तो आपनादेर बोलेइछिलाम सुइजारलैंडेर माउंट तितलिसे आमरा घुरते एसेछि और एखाने एसे देखलाम चतुर्दिक होच्छे पुरो मेघे ढाका, कोनो पाहाड़े किच्छु देखा जाच्छे ना। तो सेखान थेके आमरा सिद्धान्त नियेछिलाम प्राय 2-3 घंटा आमरा एखन वेट करब। ओनाराई बोलेछिलेन যে কিছুক্ষণ ওয়েট করুন, এই বেলার দিকে অনেক সময় মেঘ কেটে যায়। তো সেই জন্যই এত টাকা খরচা করে যখন এখানে এসেছি আমরা ওয়েট করারই সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মাঝখানে একটু আমরা ঘুমিয়েও নিয়েছি, কারণ আমরা এখানে এসেছি 8:30টার সময় আর এখন বাজে প্রায় 11:30টার মতো। মাঝে অনেকটা সময় একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, দিয়ে ওই ঘুমানো ছাড়া তো আর তো কোনো কাজও ছিল না। আর মাঝে মাঝে দেখছিলাম আকাশটা পরিষ্কার হচ্ছে কিনা। তবে এখন দেখছি আকাশে সূর্যি মামা একটু করে দেখা পাওয়া যাচ্ছে। মেঘটা দেখুন অনেকটাই যেন সরে গেছে। চলুন যে জায়গাগুলোতে আমাদের যাওয়ার কথা ছিল সেগুলো ঘুরে আসি। কি কি অ্যাক্টিভিটিস সামনে আছে সেটা দেখুন, এই যে লেখা রয়েছে আইস ফ্লায়ার, তিতলিস ক্লিপ ওয়ার্ক আর গ্লেসিয়ার পার্ক। ওখানেই আমরা যাব। তো প্রথমে আমরা যাব ক্লিপ ওয়ার্কে। আর দেখেছেন রোদ ওঠার সঙ্গে সঙ্গে এখানে কত ভিড় হয়ে গেছে। প্রথমে যখন এসেছিলাম তখন কতটা ফাঁকা ছিল। আসলে সবাই হয়তো এই সময়টার জন্য ওয়েট করছিলেন। আর এদিকে এটাকে দেখুন, এটা কিন্তু বরফ নয়, এটা কোনো মোটা কাগজ বা কাপড় দিয়ে এই বরফটাকে ঢেকে রেখে দিয়েছে। এই সামারের সময় তিতলিসে প্রচণ্ড ভিড় হয়, যাতে বরফগুলো মানুষের পায়ের চাপে চাপে পড়ে নষ্ট না হয়ে যায়, সেই জন্যই আর কি এরকম ব্যবস্থা। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সব জায়গাতেই তো বরফ গলে যাচ্ছে, তাই এইভাবে মোটা কাগজ দিয়ে যদি চেপে রেখে দেওয়া যায়, ডাইরেক্ট তো পাগুলো মাটিতে পড়ছে না, তো তার জন্য বরফগুলো অনেকক্ষণ অবধি থাকবে। চতুর্দিকে পাহাড়ে যে শৃঙ্গগুলো দেখছেন সেগুলো হচ্ছে সব আল্পস পর্বতমালা। আর এই পাহাড়ের ধার বরাবর এই সাসপেনশন ব্রিজটি তৈরি হয়েছে, যেটা দিয়ে আমরা হাঁটবো। এটাকে ক্লিপ ওয়ার্ক বলা হচ্ছে। আর এই যে এই ব্রিজটা কিন্তু রীতিমতো দুলছে, বেশ অন্যরকম অভিজ্ঞতা। নিচে হিমাবাহ আর তার উপরে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তবে এখানে ভয়ের কিছু নেই। দুদিকে দেখুন না কাঁটা জাল দিয়ে অনেকটা ঘেরা রয়েছে, তাতে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তবে ব্রিজটা ছিঁড়ে পড়ে গেলে যে কি হবে সেটা আমাদের কোনো আইডিয়া নেই। Do you like it? It's scary. I like it. এই বৃষ্টির মধ্যেই দেখলাম কিছু জায়গাতে ফটো তোলার জন্য স্পট রয়েছে। দূরেতে ক্যামেরা লাগানো রয়েছে আর সেটা অপারেট করতে পারবে ওই সেন্টারটার ভেতর থেকে। মানে যে বিল্ডিংটাতে আমরা আসলাম প্রথমে, সেই বিল্ডিংয়ের ভেতরেই একটা ফটো স্টেশন আছে, ওখান থেকেই ওনারা সেটা অপারেট করেন। তো ফটো তোলা হয়ে গেলে আবার ওখান থেকেই ফটো প্রিন্ট করে নিতে পারবেন। তো সেই ব্যবস্থাটাও কিন্তু আছে। এদিকে আমাদেরও মোটামুটি ঘোরা হয়ে গেছে, কিছু ফটোও তুলে নিলাম। চলুন এবার আবার অন্য অ্যাক্টিভিটির দিকে এগুই। এখান থেকে পর্বতগুলো কি সুন্দর লাগছে দেখুন। না চলুন আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ প্রকৃতির কথা তো আর বলা যাচ্ছে না। এই রোদ তো এই বৃষ্টি, এই সময় থাকতে থাকতে নেক্সট অ্যাক্টিভিটিটাও করে আসি। ওই যে সামনে যেটা দেখাচ্ছি সেটাই হচ্ছে আইস ফ্লায়ার, ওখানেই যাব এখন। ওটার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। তবে এই যে ক্লিপ ওয়ার্কে গিয়েছিলাম সেটার জন্য কিন্তু টিকিট কাটতে হয়নি। ওই যেটা তিতলি টিকিট কেটেছিলাম তার মধ্যে এটা ইনক্লুডেড ছিল। তবে এটার জন্য আলাদা করে কাটলাম টিকিট। একজনের জন্য পড়লো 12 সুইস ফ্র্যাঙ্ক, মানে আমাদের দেশের টাকাতেই 1300 টাকার মতো। সামনে লেখা রয়েছে ব্যাগটাকে যাতে আমরা সবাই সামনের দিকে নিয়ে নিই, কারণ এটা তো একটা এই চেয়ারের মধ্যে বসতে হবে। আর যদি উপর থেকে কিছু নিচে পড়ে যায় সেটা তো আর কোনো পাওয়ার চান্সও থাকবে না, তাই খুব সাবধানে যেন যাতায়াত করি। একদম বাচ্চাদের কিন্তু এক্ষেত্রে আবার এখানে চাপাটা নিষেধও আছে। যাই হোক, মিকুর বাবা তো প্রচণ্ড ভয় পায়, আপনারা তো দেখেইছেন। আমরা যখনই কোনো মেলাতে যাই আমরা 3 জন শুধুমাত্র নাগরদোলাতে চাপি, ও শুধুমাত্র ফটো আর ভিডিওই তোলে। তবে আজকে অনেক সাহস সঞ্চয় করে এই রাইডটা করতে রাজি হয়েছে। নিচে সুবিস্তৃত হিমবাহ আর সামনে সারি দিয়ে রয়েছে আল্পস পর্বতমালা, আর তার উপর দিয়ে আমরা পাখির মতো উড়ে বেড়াচ্ছি। প্রকৃতির এই অপরূপ রূপ ভাষায় তো বর্ণনা করা সম্ভব নয়, শুধুমাত্র উপলব্ধি করার মতো। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। আর তার ছেদ পড়লো মিকুর বাবার কথায়। একজন ভীতু মানুষকে রাইডে চাপালে যেটা হয়, নিজে তো ভয় পাচ্ছি আর তার সাথে সাথে আমাদেরও ভয় দেখাচ্ছে। একটু সামান্য পা বেশি বার করছি কি একটু হাত বার করছি, তাতেই ওর মনে হচ্ছে আমরা যেন উল্টে পড়ে যাব। অনেকটা আনন্দ আর একটুখানি বকা খেতে খেতে চলে আসলাম। এখন আমরা এসেছি গ্লেসিয়ার পার্কে। আবার যখন এখান থেকে ফিরবো এই একইভাবে ফিরতে হবে। এটা হচ্ছে গ্লেসিয়ার পার্ক, পুরোটাই হচ্ছে পুরো বরফে ঢাকা।
আর এখন যেহেতু সামার, বরফটা অনেকটাই কম আছে, কিন্তু তা সত্ত্বেও টিউবিংটা দেখলাম চলছে। এখানে আর কোথাও লাইন থাকুক না থাকুক, এখানে কিন্তু বিরাট বড় লাইন। সেই উপরে মাথা থেকে নিচেতে নেমে এসেছি টিউবিং করার জন্য। টিউবগুলো উপর থেকে সবাই গড়িয়ে গড়িয়ে নিচে নেমে আসছে, এখান থেকে একটা একটা করে কালেক্ট করে আবার উপরে নিয়ে যেতে হচ্ছে। এই যে দেবাঙ্কনও পেয়ে গেছে, মিকু তো আগেই পেয়ে গেছিলো, এবার আমার টান। আমার তো অল্প অল্প ভয় করছে, কিন্তু তার সত্ত্বেও একটা নিয়ে নিলাম। দেখি উপরে উঠে যদি একটু সাহস সঞ্চয় করতে পারি, এখন আমিও না হয় একটু টিউবিং করে নেব। আর সুখদেবকে তো আর এসব কিছু করানো গেল না, ও এখানে দাঁড়িয়ে রয়েছে, বলেছে তোমরা যখন নামবে আমি ফটো তুলে দেবো। এখানে ঠান্ডা যে খুব একটা আছে তা না, হালকা জ্যাকেট পরলেই দেখছি হয়ে যাচ্ছে, কিন্তু স্নো বুটটা মনে হচ্ছে দরকার ছিল। বরফের মধ্যে নামতে গিয়ে তো একটু অসুবিধা হয়েছে, তার চেয়েও এই ভারী টিউবটা অত উপরে তুলতে গিয়ে কিন্তু বেশি কষ্ট হয়েছে। ওই যে ওই শেষ প্রান্ত অবধি নিয়ে যেতে হবে। Do you like it? How was it? Fun? Went so fast. Come here. টিউবটাকে নিচ থেকে অত কষ্ট করে উপরে নিয়ে গেলাম, তো উপর থেকে নিচটা দেখে এমন ভয় লাগলো আর করতে পারলাম না। ছেলেরা খুব এনজয় করেছে, ওদের যেমন ভয় লেগেছে তত ভালোও লেগেছে। আর এখানে দেখছি সব জায়গাতেই কিছু না কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। বললাম এখানেও নাকি একটা বিল্ডিং উঠবে, তারই আর কি প্রস্তুতি চলছে। আর এত ভারী ভারী মেশিনগুলো নিচ থেকে যে কী করে 10,000 ফুট উঁচুতে নিয়ে আসেন, তো সেটা নিয়ে তো আমার একটা কৌতূহল ছিলই। এখানে দেখলাম একজন দাদা দাঁড়িয়ে আছে, তো তাকে জিজ্ঞাসা করলাম। প্রথমে তিনি একটু হাসলেন, তারপর বললেন এগুলো সামারেতে আনা হয় না, যখন শীতকাল থাকে তখন চতুর্দিক বরফে ঢাকা থাকে, তো ওই শীতকালেতে অনেক কিছু এখানে বন্ধ থাকে, তো তখন বরফে চলতে পারে এমন গাড়ি দিয়েই কিন্তু এই মেশিনগুলোকে নিচ থেকে উপরে নিয়ে আসা হয়। হয়তো বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ে আসা হয়, উপরে এসে সেগুলোকে সব একসাথে যুক্ত করে দেওয়া হয়। তবে যা করার কিন্তু সব শীতকালেই করতে হয়, কারণ বরফ কমে গেলে তো আর বরফে চলার গাড়ি কাজ করবে না। কথা বলতে বলতে আমরা গ্লেশিয়ার পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি। এখন এসেছি অন্য আরেকটা স্টপে, এটার নাম হলো থুপসি। ওই যে নিচে দেখা যাচ্ছে লেক, ওইখানটাতেই যাব, চলুন। এটাও একটা ভিউ পয়েন্ট, এখান থেকেও চতুর্দিকে আল্পস পর্বতমালাগুলোকে খুব অসাধারণ লাগে। এখন যেরকম পাহাড়গুলোতে সবুজ রং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শীতকালে আসলে পুরো বরফে ঢাকা থাকে, তখন আবার অন্যরকম সৌন্দর্য। তো সেই ক্ষেত্রে এখানকার বেশিরভাগ জায়গায় কিন্তু বন্ধ থাকে, কারণ বরফেতে তো অনেক কিছুতেই তো রেস্ট্রিকশন থাকে, তার জন্যই সামারাতে এখানে হয় সবচেয়ে ভিড়। এই সময়তে যেমন গরমটাও থাকে আর তেমন ওয়েদারটাও বেশ সুন্দর। এই যে সামনে দেখুন, এখানে কত গরু চড়ছে। পাহাড়ের মাথাতে তো আর বাড়ি করা কারো সম্ভব না, কিন্তু গরুগুলো যে কার সেটা নিয়ে একটু এখন জানতে ইচ্ছা করছে, পরে আবার কাউকে জিজ্ঞাসা করব। আর ওইদিকে রয়েছে জিপ লাইন, ওই একটা সরু তারের উপর ভর করে কেমনভাবে আসছে দেখুন, আমার তো দেখেই ভয় লাগছে। আর এখানে মানুষজনে হাইকিং করার জন্য অনেকগুলো ট্রেলও রয়েছে, কোনটা কোন দিকে সেটা এখানে লেখা রয়েছে। আর আমরা উপর থেকে দেখছিলাম না, নিচে একটা সবুজ রঙের লেক রয়েছে, ওই যে এই লেকটা, তার জন্যই ভাবলাম এখান থেকে একবার ঘুরে যাই। পাহাড়ে কোল তো এমনিতেই বেশ শান্ত হয়, তার মধ্যে আবার দেখুন এত সুন্দর লেক, তার চারপাশ দিয়ে রয়েছে প্রচুর রাস্তা। এই রাস্তা যে কোথায় মিশেছে জানা নেই, তবে সামনের দৃশ্যটা এত ভালো লাগছে, এখান থেকে যেন চোখই সরাতে পারছি না। সময় যেন মনে হচ্ছে এখানে থমকে দাঁড়িয়ে রয়েছে। এখন এখানে প্রায় 2টো মতো বাজে, আমরা এখন যাব অন্য একটা পাহাড়ে। আকাশ তো বেশ পরিষ্কার রয়েছে, তার জন্য ভাবলাম বেরিয়েছি যখন, কাছাকাছি যা যা যাওয়ার জায়গা আছে সব ঘুরে যাব। আর এই সামনেটা দেখুন, এই কেবল কারের সামনে আবার আমাদের কানাডার পতাকা রয়েছে, আর সেটা দেখেই মিকা আবার কানাডা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে দিয়েছে। Canada, we stand on God for thee. God, keep our land, glorious and free. আমরা যেরকম 10,000 ফুট তখন উপরে উঠেছিলাম, এখন ঠিক সেই একইভাবে নিচে নামছি। আর এই পাশের লাইনে কেবল কারগুলো নতুন টুরিস্ট নিয়ে নিচ থেকে উপরে উঠছে।
প্রকৃতির যে স্বাদ আমরা গায়ে মেখে নামছি, সেই স্বাদের ভাগ এবার ওদের পাওয়ার পালা। এদিকে আমরাও নিচে আসলাম, আর বৃষ্টিও কিন্তু এক ফোঁটা দুফোঁটা করে শুরু হয়ে গেছে। ঠাকুরকে মনে মনে প্রণাম করে নিলাম যে যদি বৃষ্টিটা তখন পড়তো তাহলে আজকের দিনটাই বৃথা হয়ে যেত। প্রায় চলে এসেছি ওই যে সামনে স্টেশন। যখন আমরা সকালে এসেছিলাম তখন তো শাটল বাসটা ইচ্ছা করে নিলাম না, যাতে চতুর্দিকটা আমরা দেখতে দেখতে যেতে পারি। আর আসার সময় আমাদের একটু তাড়া ছিল, এখন আমরা শাটল বাসটা চেয়েও পেলাম না। তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে ট্রেন আমাদের ওখানে দাঁড়িয়েই আছে। এখানকার অ্যাপেতেই আমরা জেনে গিয়েছিলাম কটার সময় ট্রেন আছে, আর তার সাথে ট্রেনটা কী পরিমাণে ভিড় আছে সেটাও জানতে পেরেছিলাম। তো এই ট্রেনটা দেখলাম বেশ ভিড় আছে, তো তার জন্যই বসার জায়গা পাইনি, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই, মাত্র 10-15 মিনিটের মতো রাস্তা। এখানকার রাস্তার যে কোনো ছবি মনে হচ্ছে যেন পোস্টকার্ডের ছবি, এত উজ্জ্বল আর এত সুন্দর। এই যে আমরা চলে এসেছি, এখান থেকে এই 5 মিনিটের মতো হাঁটা পথ। সামনে যে বাড়িগুলো দেখছেন ওগুলো সবই কিন্তু অ্যাপার্টমেন্ট, মানে একটা বাড়ির মধ্যেই প্রায় 4-5টা পরিবার আছে। এই বাড়ির বাগানেতে লাউ গাছটা দেখে কিন্তু ভারী অবাক লাগলো। যাই হোক, চলুন ওই যে সামনে যে বাড়িটা দেখছেন ওটাই হচ্ছে রেল স্টেশন। তবে আমরা যে রকমের ট্রেন দেখতে অভ্যস্ত, এটা কিন্তু সেরকম না, এটা হচ্ছে কাঠের ট্রেন। চলুন দেখাই। এই ট্রেনটাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন খেলনা গাড়ি। কি সুন্দর ছোট্ট একটা গাড়ি, আর এখানে রয়েছে 2টো মাত্র কামরা। এই যে আমাদের দরজাও বন্ধ করে দিল। তবে প্যাসেঞ্জার বলতে আমরাই মাত্র 4 জন, পুরোটাই দেখুন ফাঁকা। এখান থেকে যাব আমরা একটা পাহাড়ে, আর সেটা যেতে সময় লাগবে এই 20-25 মিনিট মতো। আর আমি শুনেছি ওই পাহাড়ে যাওয়ার পথে এই রাস্তাটা হচ্ছে অপূর্ব, সেই জন্যই আমরা এই গাড়িটা নিয়েছি। আর সুইজারল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্টের কথা তো আর বলার অপেক্ষা রাখে না, খুবই ভালো। এখানে যত রকমের পাবলিক গাড়ি আছে সবগুলোতেই আমাদের চাপার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি। এই গাড়িটাতে চাপার আগে একটু কিন্তু করছিলাম, ভাবছিলাম মাত্র আমরা 4 জন, গাড়িটা কি স্টার্ট করবে আদৌ? কিন্তু ওনারা বললেন যদি একজনও যাত্রী থাকে তাহলেও সময় হলে গাড়ি স্টার্ট করে দেবেন। এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এখান থেকে আমরা একটা কেবল কার নেব, আর যেটা করে আমরা পুরো একদম মাউন্টেনের উপরে উঠব। তো এই কেবল কারটা কিন্তু অন্য কেবল কারের থেকে একদম আলাদা। এই যে এটা হচ্ছে দোতলা একটা কেবল কার, এটার নাম হলো ক্যাব্রিও। এখানকার সব পাবলিক ট্রান্সপোর্টের টাইমিংই অ্যাপেতে দেওয়া থাকে, তাই ওই অ্যাপ দেখে যদি আসা যায় তাহলে কিন্তু কোনো কিছুর জন্য সেরকম দাঁড়াতে হয় না। এই কেবল কারটার যে দোতলা সেটা তো আগেই বললাম, এটা একটা আপার ডেক থাকে, একটা লোয়ার ডেক থাকে। লোয়ার ডেকটা পুরোটা ঘেরা থাকে, সেখান থেকে বাইরেটা অতটা দেখা যায় না, তবে আপার ডেকটা মাথাটা পুরো খোলা আছে, ওখান থেকে কিন্তু আপনি চতুর্দিক খুব সুন্দর করে দেখতে পারবেন। এই আপার ডেকে মাঝে মাঝে চেয়ারের ব্যবস্থা রয়েছে, কিন্তু মিকু খুব ভালো করে চতুর্দিকটা দেখবে বলে একদম মাটিতেই বসে গেছে। আর এই কেবল কারটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি পৃথিবীর প্রথম ওপেন এয়ার কেবল কার। অনেকে আবার এটাকে পৃথিবীর কুলেস্ট কেবল কারও বলে। আর এই যে সামনেটা দেখুন, এই সরু 2টো তারের উপর ভর করে এত বড় একটা কেবল কার যে কী করে যাচ্ছে সেটা দেখে কিন্তু বেশ আশ্চর্য হচ্ছি। এখানকার প্রযুক্তিবিদ্যা এতটাই উন্নত, এখানকার প্রায় সব যানবাহনই কি সুন্দর পাহাড়ের উপর উঠে যাচ্ছে। এমনকি এই কেবল কারটিও মাত্র 10 মিনিটে প্রায় 1000 উচ্চতা গেইন করে। দেখুন, ওই যে সামনে থেকে যে কেবল কারটা আসছে সেটা দেখে বুঝতে পারবেন, মনে হচ্ছে যেন উল্টে আছে কেবল কারটা। এই উপরে একটা ডেক আর নিচেতে একটা। চল, প্রায় চলেই এসেছি। এই সময়টা পড়ন্ত বিকেল, রোদটা বেশ ভালোই লাগছে, আর উপরে দাঁড়ানোর জন্য বেশ সুন্দর একটা হাওয়াও দিচ্ছে। এই যে চলে এসেছি, এখানে একটা উপরে রেস্টুরেন্ট আছে যেটা মনে হয় এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবার সামনেটা দেখুন, এই স্টপেজটার নাম হলো মাউন্ট স্ট্যান্সারহর্ন। এটা মাটি থেকে প্রায় 2000 মিটার উপরে, আর আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকেই কিন্তু 36টা পর্বতমালা দেখা যায়। এই জায়গাটি মাউন্ট তিতলিসের থেকে অনেকটাই কম জনপ্রিয়,
তবে এই রাস্তাটা হচ্ছে খুব ভালো। এখানে এই ঐতিহাসিক যে ট্রান্সপোর্টেশনগুলো আমরা ইউজ করলাম সেইগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না। না, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ আমরা যে কেবল কারে করে এবার নিচে নামবো সেটা 5:15-তে লাস্ট কেবল কার। এখন আমরা এখান থেকে আবার লুসানে ফিরবো, আর যেইভাবে এসেছি আবার সেইভাবেই তো ফিরতে হবে, একটু সময়ও লাগবে। সব ভালোরই তো একটা শেষ আছে। সেরকমই আজকের দিনটাও এখানেই ফুরিয়ে এলো। সুইজারল্যান্ডের মোহময় প্রকৃতিকে প্রথমবার সামনে থেকে দেখার আনন্দে পুরো ক্লান্ত শরীরের কথাটা ভুলেই গেছি। সুইজারল্যান্ডের প্রথম দিনে প্রথম একটু মনে হয়েছিল বোধহয় কিছুই দেখতে পাবো না, কিন্তু যাক, দিনের শেষে সব কিছু বেশ ভালোভাবেই মিটেছে। আজকের অভিজ্ঞতা আমাদের খুব ভালো। কালকে আবার যাবো অন্য একটা জায়গাতে। আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।